স্টুডিওতে দাদার অসুস্থতার খবর পেয়ে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। কর্মসূত্রে ওদের বাড়ির সঙ্গে আমার যোগাযোগ সুব্রতাদির মাধ্যমে, তারপর ঘনিষ্ঠ হয়ে ওই বাড়ির অন্যান্যদের সঙ্গেও। সেদিন সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে সুব্রতাদির ঘরে বসে টিভিতে চিত্রহার দেখছিলাম। হঠাৎ দেখানো হলো কুহক ছবির সে বিখ্যাত দৃশ্য, যেখানে দাদা যাত্রার আসরে নিমাইয়ের বেশে গাইছেন সেই চিরপরিচিত বিষাদের গান, বিষ্ণুপ্রিয়া গো বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই যাই, তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। এই দৃশ্য দেখে হঠাৎ বুকের ভিতরটা কেমন করে উঠল। ওই দিন কথায় কথায় সুব্রতাদি বললেন, জানো তো আজ দিদির যে কি হয়েছে কে জানে। ডিম মাছ মাংস সবই একসঙ্গে বেশি পরিমাণে খেয়েছে। কোনোদিন দিদিকে এমন রাক্ষসে খাওয়া খেতে দেখিনি। এইসব কথার মাঝে একটা ফোন এলো। বিছানা থেকে উঠে ফোনটা ধরলেন সুব্রতাদি নিজেই। কে ফোন করেছে জানার আগেই দিদি চিৎকার করে বলে উঠলেন, না না, এ হতে পারে না। তারপর ফোন ছেড়ে সারা ঘরে অস্থিরভাবে পায়চারি করতে করতে বলেন, কিছুতেই হতে পারে না। রিসিভারটা তখনও ঝুলছে। মায়ের কি হয়েছে বুঝতে না পেরে ঝিমলে উঠে রিসিভার কানে নিল। সঙ্গে সঙ্গে তারও একই রিয়াকশন, না না, না না। কিছু বুঝতে না পেরে আমি ফোনটা ধরলাম। ও প্রান্তে ছিলেন বুড়োদা। কি হয়েছে জানতে চাইলে বুড়োদা বললেন, দাদা আর নেই। কথাগুলো শোনা মাত্র আমার হাত পা ছেড়ে দিয়েছে। কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। ঝিমলি সুব্রতাদের কান্না শুনে আশেপাশের লোকেরা চলে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই ওদের বাড়ির অ্যাম্বাসাডার গাড়িটা দরজার সামনে এসে থামলো। গাড়ি থেকে আস্তে আস্তে নামানো হলো দাদার মৃতদেহ। আমি ওর গায়ে হাত দিয়ে দেখলাম, গা তখনও ঠান্ডা হয়নি। মনে হলো পৃথিবীতে এমন কোনো শক্তি কি নেই যার প্রয়োগে আমাদের দাদা বেঁচে উঠতে পারেন। হঠাৎ মনে পড়ল দাদার মায়ের কথা। জানতে পারলাম ছেলের শরীর খারাপ শুনে পাশের মুখার্জিদের বাড়িতে ঠাকুরের কাছে মানত করতে গেছেন। যেখানে দাদাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো, সেখানে একটা তক্তপোষের ওপর তাকে শুইয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই তখন বাড়িতে আমরা কজন ছাড়া আর কেউ নেই। আস্তে আস্তে সকলকে খবরটা জানানো হলো। সুব্রতাদি সুচিত্রা সেনকে ফোন করলেন। খবরটা শোনার পর সুচিত্রা সেনের রিয়াকশন জানার জন্য প্যারালাল লাইনের রিসিভারটা তুলে নিলাম কানে। সুব্রতাদি কেঁদে বললেন, দিদি ভাই, আমাদের দাদা আর নেই। কয়েক মুহূর্ত পরে সুচিত্রা সেন মৃদু গলায় সুব্রতাদিকে বললেন, তুমি শান্ত হও, বিপদের সময় মানুষকে শান্ত হতে হয়। তারপর একটু থেমে বললেন, আমি কি করে যাব বুঝতে পারছি না, গেলে তো অনেক সমস্যা হতে পারে। সুচিত্রা সেনের এরকম শান্ত রূপ প্রত্যক্ষ করা গেছে তার নিজের মা পরিচালক দেবকী বসু এবং বিজয় বসুর মৃত্যুর পর। মহানায়কের মাকে খবরটা দেওয়ার আগে তরুণ কুমার সঙ্গে ডাক্তার রেখেছিলেন। খবরটা জানানোর সঙ্গে সঙ্গে চপলা দেবীকে ঘুমের ওষুধ দেওয়া হয়। অচিরেই এই নিদারুণ শোক সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। 9:35 শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার ঠিক 25 মিনিটের মধ্যেই তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাড়ির গাড়িতে, কোনো অ্যাম্বুলেন্স বা শবদেহবাহী গাড়িতে নয়। বিকেল থেকেই বেলভিউ নার্সিংহোমের আইসিসিইউর একটি বিশেষ বেডে কর্তৃত্ব নিয়ে নেন মহানায়কের বাড়ির লোকজন। তাই সেদিন দুপুরের পর থেকেই আর দেখা যায়নি সুপ্রিয়া দেবী, সোমা বা তাঁদের আর কোনো বাড়ির লোকেদের। রাতে মহানায়কের মরদেহ বাড়িতে নিয়ে আসার পরই উপস্থিত হন অনুপ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, দিলীপ রায়, প্রসাদ পত্রিকার সম্পাদক প্রণব কুমার বসু,
প্রমুখ চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত অগণিত মানুষ। ইতিমধ্যেই ওই রাতেই গিরিশ মুখার্জি রোডের বাড়িতে জড়ো হতে থাকেন হাজার হাজার উত্তম অনুরাগী। বাড়ির মধ্যে তখন বারবার বাবার বুকের উপর আছড়ে পড়ছিলেন উত্তম ও গৌরীদেবীর ছেলে গৌতম। অন্যদিকে বাইরের পুলিশের সাহায্যে ভিড় সামলাচ্ছিলেন চিত্র পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাস। রাত তখন 2:30। এমন সময় সবুজ পাড় সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সেখানে উপস্থিত হলেন সুচিত্রা সেন। হাতে ধরা একটি রজনীগন্ধার মালা। মৃতদেহের সামনে এসে দাঁড়াতেই কেমন যেন থমকে গেলেন। কিছুতেই ঠিক করতে পারছিলেন না মালাটা কোথায় পরাবেন। একবার বুকে, একবার গলায়, একবার পায়ের কাছে মালাটা রাখলেন। এমন সময় সেখানে এগিয়ে এলেন উত্তম জয়া গৌরী দেবী। বললেন, সুচিত্রা, তুমি তো অনেকবার ওর গলায় মালা দিয়েছ, আজ শেষবারের মতো ওর গলাতেই মালাটা পরিয়ে দাও। তার কথা মতো মালাটা উত্তম কুমারের গলায় পরিয়ে দিয়েই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন সুচিত্রা সেন। তার বেশ কিছুদিন আগের ঘটনা। শরীর খারাপ হয়েছিল সুচিত্রা সেনের। খবর পেয়ে উত্তম কুমার ছুটে গিয়েছিলেন তার প্রিয় নায়িকার কাছে। তখন সুচিত্রা উত্তমকে বলেছিলেন, দেখবে, তোমার আগে আমি চলে যাব। সেদিন রাতে তাই উত্তমের মরদেহের সামনে বসে কেঁদে বললেন সুচিত্রা, আমি তোমার কাছে হেরে গেলাম উত্তম। উত্তম কুমারের মরদেহ পরদিন রবীন্দ্র সদনে শায়িত রাখা যায় কিনা এই বিষয়ে তৎকালীন রাজ্য তথ্য সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন দিলীপ রায়, অনুপ কুমার প্রমুখ শিল্পীরা। ঘটনাচক্রে 24শে জুলাই মন্ত্রী উত্তরবঙ্গে কোনো একটি সরকারি কাজে গিয়েছিলেন। ফলে অনুপ কুমাররা ব্যর্থ হন যোগাযোগ করতে। তাঁর মৃত্যুর পর রাজনৈতিক রঙের খেলায় সরকারি বদান্যতা থেকে বাদ পড়তে হয় শতাব্দীর অন্যতম সেরা অভিনেতাকে। একসময় বোঝা গেল, যে কোনো কারণেই হোক উত্তম কুমারের মরদেহ রবীন্দ্র সদনের প্রাঙ্গণে শায়িত রাখা যাবে না। ফলে কোন পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেই নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে ঠিক করা হয়েছিল মরদেহ নিয়ে যাওয়া হবে ময়রা স্ট্রিটে। গৌরী দেবীকে এ বিষয়ে জানানো হলে তিনি বলেছিলেন, তোমরা যা ভালো বোঝো তাই করো। অর্থাৎ তাঁর এ ব্যাপারে কোনো আপত্তি ছিল না। ওই দিন রাতে সুপ্রিয়া দেবী চিঠি লিখে অনুরোধ করেছিলেন একবার যেন উত্তমের মরদেহ ময়রা স্ট্রিটের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিশ্বস্ত সূত্রেই জানা গেছে এ ব্যাপারে আপত্তি করেন গৌরী দেবীর বাপের বাড়ির লোকজন। একসময় 25শে জুলাই উত্তম পুত্র গৌতমকে বাড়ির চিলেকোঠায় ডেকে নিয়ে গিয়ে উত্তমের মরদেহ ময়রা স্ট্রিটের বাড়িতে নিয়ে যাবার জন্য অনুরোধ করেন চলচ্চিত্র জগতের কিছু শুভানুধ্যায়ীরা। কিন্তু তখন আর কিছু করার ছিল না। প্রশাসনিক তথা পুলিশি স্তরে আলোচনা হয়ে গেছে কোন পথ দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে। আগেই উল্লেখ করা হয়েছে তাঁর মৃত্যুর দিন বিকেল থেকে সুপ্রিয়া দেবীকে আর দেখা যায়নি উত্তমের আশেপাশে। সুপ্রিয়া দেবী এবং সোমা মালা পরান উত্তম কুমারের মরদেহতে নিউ থিয়েটার্সের 1 নম্বর স্টুডিওতে। মহানায়কের শেষ যাত্রায় তাঁকে চন্দন পরিয়ে দেন প্রসাদ পত্রিকার সম্পাদক ও রূপ বিশেষজ্ঞা কল্পিতা বসু। এক সময় যাত্রা শুরু করার আজ্ঞা চাওয়া হয় গৌরী দেবীর কাছে। গৌরী দেবী চোখের জলে স্বামীর পা ধুয়ে দেন। অনেকেরই মনে প্রশ্ন, মহানায়ক যখন বাড়ি ছেড়ে চলে যান তখন গৌরী দেবী কেন তাঁকে ফিরিয়ে আনতে যাননি? শোনা যায় স্বামীকে ফিরিয়ে আনার জন্য তিনি মন্দির, মসজিদ, দরগা সব জায়গায় গিয়েছিলেন, কিন্তু একবারও তার কাছে গিয়ে বলেননি তুমি বাড়ি ফিরে চলো। উত্তম কুমার মারা গিয়েছিলেন 24শে জুলাই। ঠিক তার 9 মাস পরে 30শে এপ্রিল একই সময়ে বৃহস্পতিবার রাত 9:35 একই তিথিতে অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয়াতেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন গৌরী দেবী। তাই একই দিনে উত্তম কুমার আর গৌরী দেবীর
বাৎসরিক শ্রাদ্ধ করতে হয়েছিল গৌতমকে। ২৪শে জুলাই মহানায়কের অসুস্থতার খবর পেয়ে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে গিয়েছিলেন রূপ বিশেষজ্ঞা কল্পিতা বসু এবং ছিলেন শেষ যাত্রায় বিদায়কাল পর্যন্ত। আজকের এই ভিডিওটি কল্পিতা বসুর নিজের বলা কথার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।